মনোহরপুর গ্রামে অঞ্জলি তার স্বামী প্রদীপ এবং মেয়ে রেখার সঙ্গে থাকত। প্রদীপ গ্রামের এক জমিদারের কাছে হিসেব নিকেশ দেখাশোনার কাজ করত। জমিদারের কাছ থেকে প্রদীপ যত টাকা বেতন পেত তা থেকে যেমন তেমন করে তাদের সংসার চলত। আরে প্রদীপ, আমাদের মেয়ে এবার হাই স্কুলে ভর্তি হবে, এখন থেকে তার পেছনে খরচ অনেক বেড়ে যাবে। জমিদার মশাইকে এবার বেতন বাড়িয়ে দিতে বলো না। তুমি একদম ঠিক বলেছো অঞ্জলি, সারা মাস কাজ করার পর মাত্র 7,000 টাকা বেতন পাই। আমাদের সংসার চালাতে গিয়েই সব টাকা শেষ হয়ে যায়। ঠিক আছে, কাল জমিদার বাবুকে একবার বলে দেখব। তুমি 5 বছর থেকে জমিদার মশাইয়ের কাছে কাজ করছো, জমিদার বাবু নিশ্চয়ই তোমার মাইনে বাড়িয়ে দেবেন। আমারও এটাই মনে হয় অঞ্জলি। আচ্ছা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, এবার খেতে দিয়ে দাও। বাবা, হাই স্কুলে যাওয়ার আগে আমাকে 2টো নতুন ইউনিফর্ম কিনে দিতে হবে। কোনো কারণে একটা জামা নোংরা হয়ে গেলে আমি যেন অন্যটা পরে যেতে পারি। আগে তোর বাবার বেতনটা বেড়ে যাক, তারপর যা নেওয়ার নিয়ে নিস। এখন শুধু শুধু বায়না করিস না। আরে অঞ্জলি, তুমি ওকে রাগ করছো কেন? তুই চিন্তা করিস না রেখা মা, তোকে নতুন জামা, নতুন ব্যাগ সবকিছু কিনে দেব। পরের দিন প্রদীপ তার বেতন বাড়ানোর কথা বলার জন্য জমিদার বাবুর কাছে যায়। জমিদার মশাই ভীষণ কিপটে প্রকৃতির মানুষ ছিলেন, তার কাছে বেতন বাড়ানোর কথা বলা সহজ ছিল না। জমিদার বাবুর সঙ্গে কথা বলে প্রদীপ বাড়ি ফিরে এলে অঞ্জলি উৎকণ্ঠা নিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। কি হলো প্রদীপ, জমিদার মশাই কি বললেন? বেতন বাড়াবেন তো? না গো অঞ্জলি, জমিদার বাবু কিছুতেই রাজি হলেন না। তিনি বললেন এখন তার নাকি অনেক লোকসান হয়ে যাচ্ছে। সর্বনাশ! তাহলে এখন কি হবে? রেখার স্কুলের খরচ, আমাদের সংসার কিভাবে চলবে? আমি খুব অনুরোধ করলাম, হাতে পায়ে ধরলাম, কিন্তু তবুও তার মন গলল না। তিনি বললেন কাজ ভালো না লাগলে ছেড়ে দিতে পারি। তোমার এতদিনের পরিশ্রম, এত সততা, তার কি কোনো মূল্য নেই? আমি ভাবতেই পারছি না। কি হয়েছে বাবা, তুমি এত দুঃখী হয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ করেছে? আমি ঠিক আছি রে, আমার কিছু হয়নি। তুই নিজের রুমে গিয়ে পড়াশোনা কর। আরে হ্যাঁ রেখা, তোকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে হবে না। আমরা একটা বিশেষ কথা নিয়ে আলোচনা করছি। তুমি শুধু শুধুই আমার উপরে বকাবকি করছো। আমি আবার কি করলাম? আরে না রেখা, তুই কিছু করিসনি। আচ্ছা, এবার নিজের রুমে যা, একটু পর আমি তোকে চকলেট এনে দেব। বাবার মুখে এই কথা শুনে রেখা নিজের রুমে চলে যায়। এরপর প্রদীপ এবং অঞ্জলি আবার নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। রেখার স্কুলের খরচ কি করে চালাবো সেটাই এখন সব থেকে বড় চিন্তা। আমি কি কিছু কাজ খুঁজে দেখতে পারি? ঘরে বসে থাকলে তো আর চলবে না। তুমি কি কাজ করবে? গ্রামে তো আর তেমন কোনো কাজই নেই। কিছু একটা করতেই হবে, এভাবে বসে থাকলে আর কিচ্ছু হবে না। এই দুঃসংবাদের রেশ কাটতে না কাটতেই পরিবারের উপর এক বিরাট আঘাত নেমে আসে। প্রদীপ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা তাদের কাছে একেবারেই ছিল না। অঞ্জলি চরম অসহায় বোধ করতে লাগে। আমার ভালো লাগছে না অঞ্জলি, শরীরটা খুব দুর্বল লাগছে। প্রদীপ, তোমার শরীর খারাপ দেখে আমার খুব খারাপ লাগছে। মনে হচ্ছে ডাক্তার দেখানো দরকার। এরপর অঞ্জলি তাড়াতাড়ি প্রদীপকে নিয়ে একটি সরকারি হসপিটালে চলে যায়। সেখানে ডাক্তার দেখানো হয়ে গেলে অঞ্জলি প্রদীপকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাবার কি হয়েছে মা? বাবার মুখটা যেন শুকিয়ে গেছে। এই মাত্র তোর বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। ডাক্তার বলেছে অনেকগুলো রিপোর্ট করাতে হবে, অনেক খরচ হবে। বাবা, তোমার কিছু হবে না তো? আমার খুব ভয় করছে। আমার জন্য এত চিন্তা করো না তোমরা, আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব। কোনো পরীক্ষা টরীক্ষা করাতে হবে না। এখন আমরা কি করব প্রদীপ? এত টাকা কোথা থেকে জোগাড় করব? আমাদের তো কোনো জমানোর টাকাও নেই। মা, তুমি একবার গ্রামের কারোর কাছে ধার নেওয়ার চেষ্টা করো না, কেউ না কেউ নিশ্চয়ই ধার দিয়ে দেবে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি শুনলে তো প্রদীপ, ডাক্তার কি বলেছে? আরে হ্যাঁ, ডাক্তার বলেছেন অপারেশন না করালে নাকি বিপদ হতে পারে, কিন্তু আমরা কি আর করতে পারি? তুমি চিন্তা করো না প্রদীপ,
টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমাদেরকে কিছু একটা উপায় বার করতেই হবে। প্রদীপের অসুস্থতা অঞ্জলিকে আরো দৃঢ় করে তোলে। সে সিদ্ধান্ত নেয় তাকে কিছু একটা করতেই হবে। সে তার মায়ের কাছে যায়, যিনি খুব ভালো রান্না করতেন, বিশেষ করে তন্দুরি চিকেন। অঞ্জলির মনে একটা নতুন চিন্তা ভাবনা আসে। মা, একটা কথা বলতে এসেছিলাম। তুমি তো অনেক ভালো তন্দুরি চিকেন বানাও, তাই না? হ্যাঁ রে মা, ছোটবেলায় তোর বাবা খুব ভালোবাসতো আমার হাতের তন্দুরি চিকেন। কেন বলতো? যদি আমরা সেই তন্দুরি চিকেন তৈরি করে বিক্রি করি তাহলে হয়তো কিছু টাকা আসবে। এসব তুই কি বলছিস অঞ্জলি? আমরা এসব কাজ জীবনে করিনি। মানুষ কিনবে তো? চেষ্টা করে দেখলে ক্ষতি কি মা? প্রদীপের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু এই গ্রামে কে কিনবে তন্দুরি চিকেন? এখানে তো কেউ এসব কিছু খায় না। মা, আমি শহরের কাছাকাছি একটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার কথা ভাবছি। শহরের বাজারে একা একা কিভাবে যাবি রে মা? ওখানে কত লোক থাকে। তুমি শুধু আমাকে রেসিপিটা ভালো করে শিখিয়ে দাও, বাকিটা আমি সব সামলে নেব। তোর এত কষ্ট হবে ভেবেই আমার খুব খারাপ লাগছে। তুই একা একা কি করে সামলাবি? আর তো কোনো উপায় নেই মা, প্রদীপকে সুস্থ করতেই হবে। তুমি আমার পাশে থেকো, দেখবি সব ঠিক হয়ে যাবে। মায়ের কাছ থেকে তন্দুরি চিকেন তৈরির পদ্ধতি শিখে অঞ্জলি সাহস করে শহরের বাজারে একটি দোকান দেয়। প্রথম প্রথম বিক্রি তেমন হচ্ছিল না, অনেক কষ্ট করেই একটা আধটা বিক্রি হতো। কিন্তু প্রদীপের কথা মনে করে অঞ্জলি হাল ছাড়ে না। কাকু, তন্দুরি চিকেন নেবেন? একদম ফ্রেশ, গরম গরম। এই গ্রামে এসব চলে না গো মা, তন্দুরি চিকেন আবার কি? আজকেও তেমন বিক্রি হলো না, কিভাবে যে টাকা জোগাড় করব। দিদি, এটা কি ভালো হবে? এর আগে তো কখনো খাইনি। একবার খেয়ে দেখুন না, খুব ভালো লাগবে। আমি নিজের হাতে বানিয়েছি। মা, তুমি এত সকালে আসো আর এত রাতে ফেরো, খুব কষ্ট হয় না তোমার? কষ্ট হলেও কিছু করার নেই রেখা। তোর বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই আমরা চাই। আরে মেয়ে, এত ভালো জিনিস বানাচ্ছিস, বিক্রি হচ্ছে না কেন? জানি না দাদা, কেউ হয়তো চেনে না। একটু ধৈর্য ধরো, ভালো জিনিসের কদর একদিন হবেই। আপনার কথাই যেন সত্যি হয়। আমরা অনেক আশা নিয়ে এই ব্যবসায় নেমেছি। ধীরে ধীরে অঞ্জলির তন্দুরি চিকেনের সুনাম ছড়াতে থাকে। তার হাতের রান্নার স্বাদ ছিল অতুলনীয়। মানুষ দূর দূরান্ত থেকে তার দোকানে আসতে শুরু করে। তার বিক্রিও বাড়তে থাকে এবং প্রদীপের চিকিৎসার জন্য যথেষ্ট টাকা জোগাড় হয়ে যায়। আরে অঞ্জলি দিদি, তোমার তন্দুরি চিকেন তো অসাধারণ, এমন স্বাদ আর কোথাও পাইনি। আরে হ্যাঁ, তোমার চিকেনের টানেই তো আমি এত দূরে আসি। আরো 2 পিস দাও। আপনারা ভালো বললেই আমি খুশি। মা, আজ আমাদের অনেক বিক্রি হয়েছে, তুমি খুব খুশি তো? হ্যাঁ রে মা, আজ আমি খুব খুশি। তোর বাবার চিকিৎসার জন্য আর চিন্তা করতে হবে না। দিদি, আমরা কি আরো একজন লোক নিয়োগ করতে পারি? এত অর্ডার একা সামলানো কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ নয়ন, এবার সেটাই করতে হবে। ব্যবসার উন্নতি হচ্ছে দেখে ভালো লাগছে। দেখলি অঞ্জলি, আমি বলেছিলাম না, ভগবান একটা পথ ঠিক দেখাবেন। তোর পরিশ্রম সফল হলো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাই আমাকে এতদূর নিয়ে এসেছে মা। অঞ্জলি, তোমার জন্যই আজ আমি সুস্থ। তুমি আমার জীবন বাঁচিয়েছো। প্রদীপ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। অঞ্জলি তার তন্দুরি চিকেনের ব্যবসা আরো বড় করে। সে শুধু মনোহরপুরের গরিব বউ রইল না, হয়ে উঠল এক সফল ব্যবসায়ীও। সুখ এবং শান্তি ভরে ওঠে তাদের পরিবারে। রেখা নিজের পড়াশোনায় মন দেয় এবং অঞ্জলি তার তন্দুরি চিকেনের সুবাদে গ্রামের অনেক মহিলার কর্মস্থানের ব্যবস্থাও করে দেয়। প্রদীপ, এখন আমাদের আর কোনো অভাব নেই। রেখার কোনো ইচ্ছেই অপূর্ণ থাকবে না। সব তোমার জন্য হয়েছে অঞ্জলি, তুমি আমাদের পরিবারকে বাঁচিয়েছো। মা, আমি হাই স্কুলে ভর্তি হয়েছি, তোমার জন্য আমার খুব গর্ব হয়। শুধু পড়াশোনাটা মন দিয়ে করিস রেখা, এটাই আমার সব থেকে বড় উপহার হবে। অঞ্জলি দিদি,
তুমি আমাদের সকলকে কাজ দিয়ে আমাদের অনেক উপকার করেছো। আমি একা কিচ্ছু করিনি, তোমাদের সাহায্য ছাড়া এটা সম্ভবই ছিল না। আজ তোর বাবা থাকলে অনেক খুশি হতো অঞ্জলি, তোর কষ্ট সফল হলো। আমার গরিব বউ আজ তন্দুরি চিকেনের রানী হয়ে উঠেছে। বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ হলো। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তন্দুরি চিকেন খেতে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে আমাদেরকে জানিও। মনোহরপুর গ্রামে অঞ্জলি তার স্বামী প্রদীপ এবং মেয়ে রেখার সঙ্গে থাকত। প্রদীপ গ্রামের এক জমিদারের কাছে হিসেব নিকেশ দেখাশোনার কাজ করত। জমিদারের কাছ থেকে প্রদীপ যত টাকা বেতন পেত তা থেকে যেমন তেমন করে তাদের সংসার চলত। আরে প্রদীপ, আমাদের মেয়ে এবার হাই স্কুলে ভর্তি হবে, এখন থেকে তার পেছনে খরচ অনেক বেড়ে যাবে। জমিদার মশাইকে এবার বেতন বাড়িয়ে দিতে বলো না। তুমি একদম ঠিক বলেছো অঞ্জলি, সারা মাস কাজ করার পর মাত্র 7,000 টাকা বেতন পাই। আমাদের সংসার চালাতে গিয়েই সব টাকা শেষ হয়ে যায়। ঠিক আছে, কাল জমিদার বাবুকে একবার বলে দেখব। তুমি 5 বছর থেকে জমিদার মশাইয়ের কাছে কাজ করছো, জমিদার বাবু নিশ্চয়ই তোমার মাইনে বাড়িয়ে দেবেন। আমারও এটাই মনে হয় অঞ্জলি। আচ্ছা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, এবার খেতে দিয়ে দাও। বাবা, হাই স্কুলে যাওয়ার আগে আমাকে 2টো নতুন ইউনিফর্ম কিনে দিতে হবে। কোনো কারণে একটা জামা নোংরা হয়ে গেলে আমি যেন অন্যটা পরে যেতে পারি। আগে তোর বাবার বেতনটা বেড়ে যাক, তারপর যা নেওয়ার নিয়ে নিস। এখন শুধু শুধু বায়না করিস না। আরে অঞ্জলি, তুমি ওকে রাগ করছো কেন? তুই চিন্তা করিস না রেখা মা, তোকে নতুন জামা, নতুন ব্যাগ সবকিছু কিনে দেব। পরের দিন প্রদীপ তার বেতন বাড়ানোর কথা বলার জন্য জমিদার বাবুর কাছে যায়। জমিদার মশাই ভীষণ কিপটে প্রকৃতির মানুষ ছিলেন, তার কাছে বেতন বাড়ানোর কথা বলা সহজ ছিল না। জমিদার বাবুর সঙ্গে কথা বলে প্রদীপ বাড়ি ফিরে এলে অঞ্জলি উৎকণ্ঠা নিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। কি হলো প্রদীপ, জমিদার মশাই কি বললেন? বেতন বাড়াবেন তো? না গো অঞ্জলি, জমিদার বাবু কিছুতেই রাজি হলেন না। তিনি বললেন এখন তার নাকি অনেক লোকসান হয়ে যাচ্ছে। সর্বনাশ! তাহলে এখন কি হবে? রেখার স্কুলের খরচ, আমাদের সংসার কিভাবে চলবে? আমি খুব অনুরোধ করলাম, হাতে পায়ে ধরলাম, কিন্তু তবুও তার মন গলল না। তিনি বললেন কাজ ভালো না লাগলে ছেড়ে দিতে পারি। তোমার এতদিনের পরিশ্রম, এত সততা, তার কি কোনো মূল্য নেই? আমি ভাবতেই পারছি না। কি হয়েছে বাবা, তুমি এত দুঃখী হয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ করেছে? আমি ঠিক আছি রে, আমার কিছু হয়নি। তুই নিজের রুমে গিয়ে পড়াশোনা কর। আরে হ্যাঁ রেখা, তোকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে হবে না, আমরা একটা বিশেষ কথা নিয়ে আলোচনা করছি। তুমি শুধু শুধুই আমার উপরে বকাবকি করছো। আমি আবার কি করলাম? আরে না রেখা, তুই কিছু করিসনি। আচ্ছা, এবার নিজের রুমে যা, একটু পর আমি তোকে চকলেট এনে দেব। বাবার মুখে এই কথা শুনে রেখা নিজের রুমে চলে যায়। এরপর প্রদীপ এবং অঞ্জলি আবার নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। রেখার স্কুলের খরচ কি করে চালাবো সেটাই এখন সব থেকে বড় চিন্তা। আমি কি কিছু কাজ খুঁজে দেখতে পারি? ঘরে বসে থাকলে তো আর চলবে না। তুমি কি কাজ করবে? গ্রামে তো আর তেমন কোনো কাজই নেই। কিছু একটা করতেই হবে, এভাবে বসে থাকলে আর কিচ্ছু হবে না। এই দুঃসংবাদের রেশ কাটতে না কাটতেই পরিবারের উপর এক বিরাট আঘাত নেমে আসে। প্রদীপ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা তাদের কাছে একেবারেই ছিল না। অঞ্জলি চরম অসহায় বোধ করতে লাগে। আমার ভালো লাগছে না অঞ্জলি, শরীরটা খুব দুর্বল লাগছে। প্রদীপ, তোমার শরীর খারাপ দেখে আমার খুব খারাপ লাগছে, মনে হচ্ছে ডাক্তার দেখানো দরকার। এরপর অঞ্জলি তাড়াতাড়ি প্রদীপকে নিয়ে একটি সরকারি হসপিটালে চলে যায়। সেখানে ডাক্তার দেখানো হয়ে গেলে অঞ্জলি প্রদীপকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাবার কি হয়েছে মা? বাবার মুখটা যেন শুকিয়ে গেছে। এই মাত্র তোর বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। ডাক্তার বলেছে অনেকগুলো রিপোর্ট করাতে হবে, অনেক খরচ হবে। বাবা, তোমার কিছু হবে না তো? আমার খুব ভয় করছে। আমার জন্য এত চিন্তা করো না তোমরা,
আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব, কোনো পরীক্ষা টরীক্ষা করাতে হবে না। এখন আমরা কি করব প্রদীপ? এত টাকা কোথা থেকে জোগাড় করব? আমাদের তো কোনো জমানোর টাকাও নেই। মা, তুমি একবার গ্রামে কারোর কাছে ধার নেওয়ার চেষ্টা করো না, কেউ না কেউ নিশ্চয়ই ধার দিয়ে দেবে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি শুনলে তো প্রদীপ, ডাক্তার কি বলেছে? আরে হ্যাঁ, ডাক্তার বলেছেন অপারেশন না করালে নাকি বিপদ হতে পারে, কিন্তু আমরা কি আর করতে পারি? তুমি চিন্তা করো না প্রদীপ, টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমাদেরকে কিছু একটা উপায় বার করতেই হবে। প্রদীপের অসুস্থতা অঞ্জলিকে আরো দৃঢ় করে তোলে। সে সিদ্ধান্ত নেয় তাকে কিছু একটা করতেই হবে। সে তার মায়ের কাছে যায়, যিনি খুব ভালো রান্না করতেন, বিশেষ করে তন্দুরি চিকেন। অঞ্জলির মনে একটা নতুন চিন্তা ভাবনা আসে। মা, একটা কথা বলতে এসেছিলাম। তুমি তো অনেক ভালো তন্দুরি চিকেন বানাও, তাই না? হ্যাঁ রে মা, ছোটবেলায় তোর বাবা খুব ভালোবাসতো আমার হাতের তন্দুরি চিকেন। কেন বলতো? যদি আমরা সেই তন্দুরি চিকেন তৈরি করে বিক্রি করি, তাহলে হয়তো কিছু টাকা আসবে। এসব তুই কি বলছিস অঞ্জলি? আমরা এসব কাজ জীবনে করিনি। মানুষ কিনবে তো? চেষ্টা করে দেখলে ক্ষতি কি মা? প্রদীপের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু এই গ্রামে কে কিনবে তন্দুরি চিকেন? এখানে তো কেউ এসব কিছু খায় না। মা, আমি শহরের কাছাকাছি একটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার কথা ভাবছি। শহরের বাজারে একা একা কিভাবে যাবি রে মা? ওখানে কত লোক থাকে। তুমি শুধু আমাকে রেসিপিটা ভালো করে শিখিয়ে দাও, বাকিটা আমি সব সামলে নেব। তোর এত কষ্ট হবে ভেবেই আমার খুব খারাপ লাগছে। তুই একা একা কি করে সামলাবি? আর তো কোনো উপায় নেই মা, প্রদীপকে সুস্থ করতেই হবে। তুমি আমার পাশে থেকো, দেখবি সব ঠিক হয়ে যাবে। মায়ের কাছ থেকে তন্দুরি চিকেন তৈরির পদ্ধতি শিখে অঞ্জলি সাহস করে শহরের বাজারে একটি দোকান দেয়। প্রথম প্রথম বিক্রি তেমন হচ্ছিল না, অনেক কষ্ট করেই একটা আধটা বিক্রি হতো। কিন্তু প্রদীপের কথা মনে করে অঞ্জলি হাল ছাড়ে না। কাকু, তন্দুরি চিকেন নেবেন? একদম ফ্রেশ, গরম গরম। এই গ্রামে এসব চলে না গো মা, তন্দুরি চিকেন আবার কি? আজকেও তেমন বিক্রি হলো না, কিভাবে যে টাকা জোগাড় করব। দিদি, এটা কি ভালো হবে? এর আগে তো কখনো খাইনি। একবার খেয়ে দেখুন না, খুব ভালো লাগবে। আমি নিজের হাতে বানিয়েছি। মা, তুমি এত সকালে আসো আর এত রাতে ফেরো, খুব কষ্ট হয় না তোমার? কষ্ট হলেও কিছু করার নেই রেখা। তোর বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই আমরা চাই। আরে মেয়ে, এত ভালো জিনিস বানাচ্ছিস, বিক্রি হচ্ছে না কেন? জানি না দাদা, কেউ হয়তো চেনে না। একটু ধৈর্য ধরো, ভালো জিনিসের কদর একদিন হবেই। আপনার কথাই যেন সত্যি হয়। আমরা অনেক আশা নিয়ে এই ব্যবসায় নেমেছি। ধীরে ধীরে অঞ্জলির তন্দুরি চিকেনের সুনাম ছড়াতে থাকে। তার হাতের রান্নার স্বাদ ছিল অতুলনীয়। মানুষ দূর দূরান্ত থেকে তার দোকানে আসতে শুরু করে। তার বিক্রিও বাড়তে থাকে এবং প্রদীপের চিকিৎসার জন্য যথেষ্ট টাকা জোগাড় হয়ে যায়। আরে অঞ্জলি দিদি, তোমার তন্দুরি চিকেন তো অসাধারণ, এমন স্বাদ আর কোথাও পাইনি। আরে হ্যাঁ, তোমার চিকেনের টানেই তো আমি এত দূরে আসি, আরো 2 পিস দাও। আপনারা ভালো বললেই আমি খুশি। মা, আজ আমাদের অনেক বিক্রি হয়েছে, তুমি খুব খুশি তো? হ্যাঁ রে মা, আজ আমি খুব খুশি। তোর বাবার চিকিৎসার জন্য আর চিন্তা করতে হবে না। দিদি, আমরা কি আরো একজন লোক নিয়োগ করতে পারি? এত অর্ডার একা সামলানো কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ নয়ন, এবার সেটাই করতে হবে। ব্যবসার উন্নতি হচ্ছে দেখে ভালো লাগছে। দেখলি অঞ্জলি, আমি বলেছিলাম না, ভগবান একটা পথ ঠিক দেখাবেন। তোর পরিশ্রম সফল হলো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাই আমাকে এতদূর নিয়ে এসেছে মা। অঞ্জলি, তোমার জন্যই আজ আমি সুস্থ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। প্রদীপ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। অঞ্জলি তার তন্দুরি চিকেনের ব্যবসা আরো বড় করে। সে শুধু মনোহরপুরের গরিব বউ রইল না, হয়ে উঠল এক সফল ব্যবসায়ীও।
সুখ এবং শান্তি ভরে ওঠে তাদের পরিবারে। রেখা নিজের পড়াশোনায় মন দেয় এবং অঞ্জলি তার তন্দুরি চিকেনের সুবাদে গ্রামের অনেক মহিলার কর্মস্থানের ব্যবস্থাও করে দেয়। প্রদীপ, এখন আমাদের আর কোনো অভাব নেই। রেখার কোনো ইচ্ছেই অপূর্ণ থাকবে না। সব তোমার জন্য হয়েছে অঞ্জলি, তুমি আমাদের পরিবারকে বাঁচিয়েছো। মা, আমি হাই স্কুলে ভর্তি হয়েছি, তোমার জন্য আমার খুব গর্ব হয়। শুধু পড়াশোনাটা মন দিয়ে করিস রেখা, এটাই আমার সব থেকে বড় উপহার হবে। অঞ্জলি দিদি, তুমি আমাদের সকলকে কাজ দিয়ে আমাদের অনেক উপকার করেছো। আমি একা কিচ্ছু করিনি, তোমাদের সাহায্য ছাড়া এটা সম্ভবই ছিল না। আজ তোর বাবা থাকলে অনেক খুশি হতো অঞ্জলি, তোর কষ্ট সফল হলো। আমার গরিব বউ আজ তন্দুরি চিকেনের রানী হয়ে উঠেছে। বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ হলো। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তন্দুরি চিকেন খেতে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে আমাদেরকে জানিও।